দ্যাটস লাইক এ কিং। এই তো হবে রাজার একটা ভাবসাব, সময় বোঝে, পাবলিকের পালস বোঝে। হলিউড বা বলিউডের সিনেমায় আপনি হয়তো এমন দৃশ্য দেখেছেন, কিন্তু আজকে আপনাদেরকে যে দৃশ্য দেখাতে যাচ্ছি তা কোনো সিনেমার দৃশ্য না দর্শক। এইটা এই প্রথমবারের মতন একটা বড় ঘটনা ঘটাইলো আজকে, আর পাশাপাশি এখন নিজেদের একসাথে দেখাইলো। আমরা অপেক্ষায় আছি আর কি কি দৃশ্য আমরা দেখতে যাচ্ছি, খুব খুশি লাগতেছে। এরা না একটার পর একটা ছক্কা মারতেছে। ওই যে ক্রিকেট খেলায় দেখেন না, ব্যাটসম্যান নাই এই ছক্কা মারে, এক ছক্কা মারা বল ওই পারে নিয়ে জায়গা, এরকম করতেছে। এরকম ছক্কা মারার প্লেয়ার কি বিএনপিতে নাই? বিএনপির হতাশার মধ্যেই বিজয় উদযাপন করছেন প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতিকে অভিনন্দন। এর মানে প্রথম কথা হচ্ছে যে সফলতা দাবি করছেন, দ্বিতীয় হচ্ছে সেই সফলতা উদযাপন করছেন, উদযাপনের অংশ হিসেবে অভিনন্দন জানাচ্ছেন। দলিলে সিগনেচার হয়ে গেছে, ওই দলিলে সিগনেচার হওয়ার পর একটা পাওয়ার চলে আসছে কিন্তু ডক্টর ইউনূস স্যারের কাছে, অটোমেটিক এই পাওয়ারটা চলে আসছে। আর ওই পাওয়ারটাকে আরো শক্তিশালী করার জন্য ডক্টর ইউনূস স্যারকে টোকা দেওয়ার আগে 100 বার চিন্তা করবে, তো 100 বার যে উনাকে টোকা দিয়া হজম করতে পারুম না, পারবে না, কেউ পারবে না। একটা বড় খবর আছে, তার একটি আন্তর্জাতিক তাৎপর্য আছে এবং নিশ্চয়ই প্রতিক্রিয়াও থাকবে। সেটা হচ্ছে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী। এটা কিন্তু খুব বড় ঘটনা। বাংলাদেশে যত ভাগ জন্ম নিয়েছে এর বেশিরভাগ ভাগই জন্ম নিয়েছে কুমিল্লা থেকে। কুমিল্লার ভাগ হাসনাত আব্দুল্লাহ আজকে বলেছে যে প্রেসিডেন্ট চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সনদ নিতে হয় তাহলে হাঁটু পানিতে ডুইবা মরা তার চাইতে ভালো। প্রেসিডেন্ট চুপ্পুর মতন এক গাদ্দারকে বঙ্গভবনে বসাই রেখে তার কাছ থেকে জুলাই সনদ নিবে জুলাই যোদ্ধারা, জুলাই ফ্রিডম ফাইটাররা, এটা কিন্তু আমরা মেনে নিতে। একটা ঐতিহাসিক ডায়লগ আছে, নাই মামার থেকে কানা মামা ভালো। মানে একজন বাচ্চা, তার কোনো মামাই নাই, এখন সে মামাই ডাকতে পারতেছে না। তো তার চেয়ে বেটার হয় যে একটা মামা আছে, হয়তো চোখে দেখে না, একটা মামা আছে হয়তো কথা বলতে পারে না, মিনিমাম লেভেলে মামা তো আছে। মামু ভাগ্নি বা মামু ভাগিনার যে স্বাদটা সেটা থাকে, সেজন্য বলা হয়ে থাকে নাই মামার চেয়ে কানা মামা ভালো। আমরা কেন আজকে ভিডিওতে এই কথা বললাম যে নাই মামার চেয়ে কানা মামা ভালো? দেখেন, আমি আমার জিনিস নিয়ে সবসময় প্রশংসা করি, থাকে না যে গোয়াল্লার দুধ গোয়াল্লার কাছে ভালোই হয়। এখন আমার যা আছে আমি তাই নিয়ে প্রশংসা করব। সামরিক শক্তির দিক দিয়ে তুলনা করলে বাংলাদেশ অনেক অনেক পিছনে থাকে একটা দেশ। এরপরে ধরেন সামরিক ইকুইপমেন্ট উৎপন্ন করা, লাইক বন্দুক অথবা রাইফেল, আরো যে ক্ষেপণাস্ত্রটা আমরা সাথে বাদে দিলাম, মিনিমাম লেভেলে আমরা যে প্রযুক্তিগত ইস্যুগুলো আছে বা আজকের দিনে সারা পৃথিবীতে যুদ্ধের জন্য সর্বপ্রথম যে জিনিসটি ইউজ করা হচ্ছে ড্রোন। তো বাংলাদেশ আসলে আমরা কোনো দিকেই কিন্তু এতদিন কোনো দিকে যাইতে পারিনি। বাট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শেষ মুহূর্তে এসে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলোর প্রশংসা আপনাকে করতে হবে বাংলাদেশকে টার্গেট রেখে। এখানে কোনো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখলে হবে না, কিছু আছে জাতির স্বার্থে। তিনি এখন যে সিদ্ধান্তটা নিয়েছেন বা যে কাজটা হতে যাচ্ছে এটা জাতির স্বার্থে, কারণ এটা সুবিধা সরকারের যারাই থাকুক তারাই পাবেন ক্রেডিট। প্লাস বাংলাদেশের জনগণ হিসাবে আমরা মনে করি আমাদের এটা দরকার, আর এটা বাংলাদেশে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো হবে, এমনকি এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। জিনিসটার নাম কি? ড্রোন। বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি আপনার ইউএভি বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে। কোথায় হচ্ছে? বাংলাদেশে। তো এটাতে হলে বেশ কয়েকটা জিনিস পজিটিভ। কি? বিদেশিদের তত্ত্বাবধানে হয়তো হবে, চীনের তত্ত্বাবধানে হবে, কিন্তু বাংলাদেশের অনেক মানুষ এখানে কাজ করবে, তারা প্রযুক্তিটা শিখবে, দেখবে, জানবে, এমনকি এখানে অনেক কিছু ব্যবসা বাণিজ্যের নতুন একটা দ্বার উন্মোচন হবে। পাশাপাশি পাওয়ার হিসাবে আমরা যেই ড্রোনই হোক ভাই সুপার পাওয়ার হয়ে যাবো, ওয়ান কাইন্ড অফ আমাদের কাছে আছে, আমরা বানাচ্ছি। থাকে না যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেন ইউক্রেন হাওলাত করে যুদ্ধ করতেছে, রাশিয়ার নিজস্ব সামরিক কারখানা আছে, তারা সেখানে দিনরাত লেবার খাটাচ্ছে, কারখানা বড় করা হয়েছে যেন যুদ্ধে যতটুকু তাদের মাল মেটেরিয়ালস প্রয়োজন সেটার জন্য যোগানের চাহিদাটা ঠিক থাকে। কিন্তু ইউক্রেনের সমস্যা কি? সে অন্য দেশ থেকে হাওলাত করে আনে, শিপমেন্টের সমস্যা, রাশিয়া থেকে এটা কিভাবে আনবে, রাশিয়া কোথায় আক্রমণ করে, তো এগুলোর কারণে কিন্তু সমস্যা। তার মানে নিজ দেশে একটা কোম্পানি তৈরি হওয়া খুবই জরুরি। দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার জন্য একটি বড় মাইল ফলক হবে আমরা আশা করছি, এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই ডক্টর ইউনূস সরকার থাকতেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে। চীন বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছেন। গণমাধ্যম কর্তৃক দেখা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে এই তথ্যের কথা আমাদের সামনে আসলো। এমনকি এখানে আরো একটা জিনিস সামনে আসছে যে আমাদের বিমান বাহিনীর কর্মকর্তারা বলছেন যে বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামাদির অনেক চাহিদা আছে এবং দেশের জনদক্ষ শক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে আরো উন্নতি হবে। তো সবকিছু মিলিয়ে আমি মনে করছি যে এটা বাংলাদেশের জন্য খুবই ঐতিহাসিক একটা পদক্ষেপ। শুধু একটা না, তুরস্কের সাথে আমরা শুনলাম যে সেখানে কোনো একটা প্ল্যান স্থাপনের কাজ চলছে বা আলোচনা চলছে, হওয়া দরকার যত দ্রুত সম্ভব। ওই দিন আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা আছেন তিনি সেনাবাহিনীর কোনো একটা প্রোগ্রামে গেছেন, তো আমাদের সেনা কর্মকর্তাদের মধ্যে কোনো একজন ফার্নিচার গুলো দেখাচ্ছিল যে এগুলো আমাদের সেনাবাহিনী তৈরি করছে। তখন তিনি একটা কথা বলছেন, এগুলা বাদ দিয়ে বন্দুক তৈরি করেন, বন্দুক রাইফেল তৈরি করেন, এলএমজি তৈরি করেন, যেগুলা
সামরিক শক্তিকে বাড়াবে। আমারও মনে হয় যে এই কাজগুলোতে সেনাবাহিনীর নিজস্ব একটা সামরিক কারখানা থাকা উচিত, যেখান থেকে এই যুদ্ধের সরঞ্জাম তৈরি হবে, বাংলাদেশ আরো সুপার পাওয়ার হবে। তিন প্রধান কেন ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করলো? ওনারা কি নিজেরাই দেখা করতে গেল নাকি ডক্টর ইউনূস স্যার ডাকলো? আসল সত্য হলো দেশের এই মুহূর্তে এই অবস্থায় ওনাদের বসার দরকার ছিল, যার জন্য ওনারা বসছে। এখন সময়টা কেমন? আগের সময়টা কিন্তু এখন নাই, এখন একটা নতুন সময় আসছে। কারণ সিগনেচার হয়ে গেছে, তো দলিলে সিগনেচার হয়ে গেছে। ওই দলিলে সিগনেচার হওয়ার পর একটা পাওয়ার চলে আসছে কিন্তু ডক্টর ইউনূস স্যারের কাছে, অটোমেটিক এই পাওয়ারটা চলে আসছে। আর ওই পাওয়ারটাকে আরো শক্তিশালী করার জন্য তিন বাহিনীর প্রধানকে ডাকা হয়েছে, অথবা ওনারাই আইসা কথা বলছে যে স্যার আমরা কি করতে পারি এখন আমাদেরকে বলেন, অথবা ডক্টর ইউনূস স্যার বলছে এখন আমাদেরকে এই কাজগুলো করতে হবে। দেখেন সবাই মতামত আমার সামনে, এই যে দলিল পত্র, এখন আমি এই কাজগুলা করতে চাই, এই ব্যাপারে আপনার মতামত কি? এরকম কিছু কি বলছে? আমার মনে হয় না এখন মতামত চাওয়ার সময়, এখন মতামত দেওয়ার সময়। হয়তো উনি এইটাই বলছে যে আমি সব কিছুর পরে এই 15 মাসে এই সিদ্ধান্তে আসছি, আমি এই কাজটা করতে চাই, আপনারা কি আমাকে সহযোগিতা করবেন কি না? এরকম না, আপনারা আমাকে সহযোগিতা করতে হবে, এই কথাটাই বলছে। এই কথা বলারই মানুষ ডক্টর ইউনূস স্যার। বুঝেন না কেন? আরে ডক্টর ইউনূস স্যার আছে বলেই তো এখনো আমরা আছি, তাই না? একবার চিন্তা করেন তো, আমাদের আসিফ নজরুল সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার ইচ্ছা প্রকাশ করছিল 5ই আগস্টে, উনি কিন্তু এই প্রধান উপদেষ্টা হইতে চাইছিল। আচ্ছা সত্যি সত্যি যদি উনি উপদেষ্টা হয়ে যেত তাহলে কি হইতো? হায় আল্লাহ, একবার চিন্তা করেন, এতদিনে একটা ফুটবল খেলা হইতো, আর ওই ফুটবলটা হইতো আসিফ নজরুল সাহেব, আর খেলতো কারা? আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম এবং এনসিপি, এরা সবাই মিলা উনাকে মাঠে নিয়ে খেলতো। হ্যাঁ ভাই, এই একবার গোল দিত, ওই একবার গোল দিত, উনি পাগল হয়ে যাইতো। আর রেফারি থাকতো কে? ভারত। হ্যাঁ, মোদিজি রেফারি থাকতো, বাসি ফুল দিত, আর লাল কার্ড দেখাইতো, আর হলুদ কার্ড দেখাইতো। আসিফ নজরুল সাহেব যদি উপদেষ্টা হইতো এতদিনে সব কিছু হাতছাড়া হয়ে যাইতো। এই জুলাই অভ্যুত্থান একেবারে ভাই জায়গা মতো দিয়া দিত, কেউ ঠেকায় রাখতে পারতো না। কেউ সাহস পায় নাই কেন জানেন? ডক্টর ইউনূস স্যারের জন্য। দেশের ভিতরে এবং দেশের বাইরে যে যেখানেই থাকুক না কেন, যত রকম কুমতলব থাকুক না কেন, ডক্টর ইউনূস স্যারকে টোকা দেওয়ার আগে 100 বার চিন্তা করবে, তো 100 বার যে উনাকে টোকা দিয়া হজম করতে পারুম না, পারবে না, কেউ পারবে না বইলাই উনি টিকা আছেন। আল্লাহ যা করে ভালোর জন্য করে। হায় আল্লাহ, আসিফ নজরুল স্যারের হাতে পড়লে আমরা কিন্তু গেছিলাম। হায় আমি তো থাকতাম এতদিন আয়না ঘরে। আর এই যে যারা জুলাই অভ্যুত্থানে, আর এই যে বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানের সাথে জড়িত, এতদিনে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার আরম্ভ হয়ে যেত, 2-1টার ফাঁসি হয়ে যেত। সবচেয়ে আগে ফাঁসি তো ঝুলতো কে জানেন? হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ, আর এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, হায় এ তো ভাই পুরাই ডেঞ্জারাস। কি বলে চিন্তা করেন, অনেকের চোখে বেয়াদব, কিন্তু এরকম বেয়াদব দরকার আছে ভাই, দরকার আছে। আজকে তাকে জিজ্ঞাসা করতেছিল সাংবাদিক যে আপনারা কি বিএনপির সাথে যাচ্ছেন জোট বানাইতে? হ্যাঁ না কিছুই বলে না, বলে কি বিএনপি আগে চাঁদাবাজি ছাইরা ভালো হয়ে আসুক, তারপর আমরা চিন্তা ভাবনা করুন। চিন্তা করছেন কথাবার্তা? এইসব কথাবার্তা শুনলে বিএনপি খেপবে না, রাগ করবে না? ভীষণ রাগ হবে তো, কারণ ওনারা অনেক বড় দল, তো পাত্তাই দিতে চায় না। কিন্তু কথার মধ্যে একটু রহস্য আছে যে ওনারা ভালো হইলে আমরা জোট করতে পারি। ভাই জোট করার আগে পিঠের মধ্যে ছালা বাইন্ধা নিয়েন, পিঠের মধ্যে ছালা বাইন্ধা নিয়েন। আমি বিএনপির কর্মীদেরকে থ্যাঙ্ক জানাইতে চাই একটি ব্যাপারে। এই যে যারা জোট করতে যাচ্ছে না, ওদেরকে ধইরা না ইচ্ছা মতো পিটানি দিতেছে, ওদের হাতের লাঠিটা জায়গা মতো পড়তেছে। এই যে কয়েকদিন আগে দেখলেন না, 2 দিন আগে, আন্দালিব পার্থ, এক দলের এক নেতা, প্রভাবশালী নেতা, সবাই চিনে, কিন্তু কে ওনার সেক্রেটারি, কে কোষাধ্যক্ষ ওই দলে, আর কে আছে কেউ জানে না। এমনকি যদি আমি প্রশ্ন করি ওনার দলের নাম কি, বলতে পারবেন না। ওনার দলের নাম মনে হয় বিজেপি, বাংলাদেশ জাতীয় পার্টি, এইটাই মনে হয় ওনার দলের নাম। যাই হোক, উনি বোধ আমার মনে হয় বিএনপিতে ঢুকতে চাইতেছিল, মানে জোট বাঁধছে, জোট। আর বিএনপির পোলাপান ওনার এলাকার মধ্যেই ফালাইয়া ওনার দলের মানুষকে ভাই ইচ্ছা মতো পেদাইছে। কেন পেদাইছে? আরে ভাই 16-17 বছর আমরা জেল খাটলাম, দৌড়ানি খাইলাম, আওয়ামী লীগ আমাদেরকে ঘরে ঘুমাইতে দিত না, আমরা ধান খেতে ঘুমাইতাম, বাসায় থাকতে পারতাম না, মা বাবার সঙ্গে দেখা করতে পারতাম না, বোনের বিয়া যাইতে পারতাম না। আমাদের নেতা আছে, আমরা আছি, তুমি উইরা আইসা জুইরা বসবা, জোট বাঁধবা, এই জন্য পেদানি দিছে। কয়েকদিন আগে দেখেন নাই ওই যে ভিপি নূরকে, উনিও কিন্তু ওই বিএনপিতে গেছিল, ওনার এলাকা থেকে যখন আসতেছিল এমন পেদানি দিছে, আর্মি আইসা চারিদিক দিয়ে ঘেরাও করে রাখছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আটকা ছিল, বাইর হইতে পারে নাই। পরে আর্মির সহযোগিতায় বাইর হইছে। আরেকজনকে ঝাড়ু পেদানি দিছে, না ওনার সঙ্গে সঙ্গে পেদানি দেয় নাই, ঝাড়ু মিছিল করছে। জুনাইদ সাকি
ওই ঝাড়ু মিছিলের কারণ উনি নাকি ইসলাম বিদ্বেষী, এই জন্য ওই ঝাড়ু মিছিল। কিন্তু দেখেন ওনারা জোট বাঁধতে চায় কার সাথে? বিএনপির সাথে। বিএনপির সাথে জোট বাঁধলে বিএনপির কর্মীরা ছাইরা দিবে? ছাইরা দিবে না, ছাইরা দেওয়া উচিত না ভাই। আমি আপনাদের সঙ্গে আছি, কারণ আপনারা কষ্ট করছেন, আপনারা জুলুম সহ্য করছেন, অন্যজন এসে মজা মারবে, মজা ভাই মজা মেরা চলে যাইবো, এটা তো হয় না। এখন দেখার অপেক্ষা এই এনসিপি যদি যায় কি হবে। ভাই যাওয়ার আগে পিঠের ছালা বাইন্ধা যায় না, পিঠের ছালা বাইন্ধা যায়, লাঠির বাড়ি একটা তো মাটিতে পড়বে না, ওই পিঠের মধ্যে পড়বে। হ্যাঁ, ওই পিঠের মধ্যে পড়বে, সাবধান। কিন্তু আসলে কি যাবে? না, যাবে না, যাইতে পারে না। ওনারা এককভাবেই নির্বাচন করবে। দর্শক, চীনের তৈরি SY-400 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশ যে কিনতেছে, এই কেনার মধ্য দিয়েই বাংলাদেশ যে সামরিক আধুনিকীকরণ করতেছে এবং এই বঙ্গোপসাগরীয় এই অঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করতেছে, তারই একটা ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশের যে ফোর্সেস গোল 2030, এই ফোর্সেস গোল হচ্ছে একটা লং টার্ম মিলিটারি মডার্নাইজেশন প্রোগ্রাম। এটাতে আপনার আর্ম ফোর্সেসের যে এক্সপেন্ডিং, আপগ্রেডিং, ইকুইপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রেনিং, এগুলো থাকে আর কি। তো বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এই চীনা নির্মিত SY-400 মিসাইল পৌঁছানোটা হচ্ছে সেনাবাহিনীর আধুনিকীকরণের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি, এতে কোনো সন্দেহ নেই। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে দীর্ঘ পাল্লার টার্গেটে একেবারে নির্ভুলভাবে আক্রমণ ক্ষমতা প্রদান করবে। বাংলাদেশ এখন যে ভারতীয় সীমান্ত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে বিস্তৃত এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, এটাও তার আরেকটি প্রমাণ। তো এই চীনা তৈরি SY-400 মিসাইলটি প্রায় 280 কিলোমিটার দূরের যে কোনো বিমান ঘাঁটি, রাডার স্থাপনা এবং কমান্ড সেন্টারের মতো উচ্চ মূল্যবান সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত আনতে পারে। এবং বাংলাদেশের কাছে এই SY-400 মিসাইল বিক্রয়ের মাধ্যমে চীন বাংলাদেশের সবচাইতে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হিসাবে আবির্ভূত হয়েছে। অথচ বাংলাদেশের উপর গত 15 বছর ধরে শুধু ভারতেরই আধিপত্য ছিল। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বা অস্ত্র আমদানির 70%-এরও বেশি এসেছে এই চীন থেকে, যার মধ্যে রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক, ফ্রিগেট থেকে শুরু করে উন্নত বিমান প্রতিরক্ষা রাডার, ড্রোন এবং যুদ্ধ বিমান। তাই এই SY-400 মিসাইলের বাংলাদেশের সেনাবাহিনীকে যে শুধু শক্তিশালী করবে তা নয়, বরং চীনা প্রযুক্তি, মতবাদ এবং চীনের লজিস্টিক ইকোসিস্টেমের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আরো ঘনীভূত হবে। এবং এই চীনের তৈরি SY-400 ক্ষেপণাস্ত্রটি নিজেই প্রায় 6 মিটার লম্বা এবং 4 মিটার ব্যাস এবং প্রায় 1300 কিলোগ্রাম ওজন, এবং এর ভিতরে আছে উচ্চ বিস্ফোরক, ফ্র্যাগমেন্টেশন, সাবমিনেশন ডিসপেন্সার এবং 200 থেকে 300 কিলোগ্রাম ওজনের প্লাস্টার প্যালেট, যা একদম টার্গেটে একদম নির্ভুলভাবে আঘাত আনতে পারে। এবং এই SY-400 মিসাইলটি চীনের নিজেদের তৈরি জিপিএস সিস্টেমের এবং স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে নেভিগেশন ব্যবহার করে টার্গেটে একদম নির্ভুলভাবে আক্রমণ করতে সক্ষম। এবং এর মান মোটামুটি পশ্চিমা সমতুল্য। যেমন মার্কিন সেনাবাহিনীর টেকনিক্যাল মিসাইল সিস্টেম, এই সিস্টেমের প্রতি ব্যাটারির দাম হচ্ছে 30 মিলিয়ন মার্কিন ডলার। অথচ এই সেম মানের SY-400 এর ব্যাটারির দাম হচ্ছে 10 থেকে 15 মিলিয়ন মার্কিন ডলার। তো এই SY-400 মিসাইল কেনার কারণে বাংলাদেশ এখন মিয়ানমারের সমকক্ষ হলো। কিভাবে? মিয়ানমার প্রথমবারের মতো 2020 সালে চীনের নিকট থেকে SY-400 মিসাইলটি কেনার পর তৎকালীন শেখ হাসিনা সরকার চিন্তায় পড়ে যায় যে যদি মিয়ানমারের সেনাবাহিনী, যার নাম হচ্ছে তাতামাদাম, তারা যদি এই SY-400 মিসাইল দিয়ে চট্টগ্রাম বন্দর বা কক্সবাজারের মতো কৌশলগত স্থাপনাগুলোকে আঘাত করে, তাহলে কি হবে? এই ভয় থাকতো বাংলাদেশ। এখন এই SY-400 মিসাইল কিনে বাংলাদেশ মিয়ানমারের সমকক্ষ হলো। মিয়ানমারের রাখাইন এলাকায় ক্ষেপণাস্ত্র, বিমান ঘাঁটি এবং লজিস্টিক হাব তৈরি করেছে মিয়ানমার সরকার। তাহলে এখন ঠিক তেমনি ভাবে বাংলাদেশও কক্সবাজার এলাকায় অনুরূপ স্থাপনা তৈরি করে মিয়ানমারকে চাপে রাখতে সক্ষম হবে। এখন ভারত এই চীন থেকে বাংলাদেশের ক্ষেপণাস্ত্র কেনাটা আসলে ভালো চোখে দেখতেছে না। দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যে মূলত একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও জলবন্টন, সীমান্ত হত্যা এবং হাসিনা সরকারের পতনের পর সম্পর্কের অবনতি ঘটে, আপনারা জানেন। এবং সম্প্রতি ভারত তার সবচাইতে স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোরের কাছে S-400 ট্রাম্প বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং রাফালের যুদ্ধ বিমানের মতো উন্নত ব্যবস্থা মোতায়েন করেছে। কারণ ভারত মনে করতেছে যে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের দিক থেকে আঘাত আসলেও আসতে পারে। ভারতের চিন্তার আরেকটি কারণ হচ্ছে যে চীনের এই SY-400 ক্ষেপণাস্ত্র
280 কিলোমিটার দূরে গিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এবং এই 280 কিলোমিটারের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা, যার কিছু অংশকে অন্তর্ভুক্ত করে এবং যার মধ্যে রয়েছে আপনার অনেক সামরিক সরবরাহ রুট এবং বিমান ঘাঁটিও আছে এর মধ্যে। তবে বাংলাদেশ সরকার যদিও জোর দিয়ে বলতেছে যে তাদের এই সামরিক আধুনিকীকরণ মূলত আত্মরক্ষার জন্য, কাউকে আক্রমণ করার জন্য নয়, কিন্তু তাতে ভারত আশ্বস্ত হতে পারতেছে না। এদিকে বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে J-10C যুদ্ধ বিমানের বহর কিনতেছে 20টা এবং নৌবাহিনীর চলমান ক্ষেপণাস্ত্র ফ্রিগেট আধুনিকীকরণ করতেছে এবং একই সাথে স্থল, সমুদ্র এবং আকাশ জুড়ে একটা কঠিন প্রতিরোধক কাঠামো তৈরি করতেছে। মূলত এটাই হচ্ছে ভারতের মাথা ব্যথার কারণ। বিএনপির হতাশার মধ্যেই বিজয় উদযাপন করছেন প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতিকে অভিনন্দন, প্রেস রিলিজ দিয়ে জাতিকে অভিনন্দন জানাচ্ছেন বা সবাইকে অভিনন্দন জানাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, শিরোনামটা আগে বলি। সাফল্যের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সম্পন্ন হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন। এর মানে প্রথম কথা হচ্ছে যে সফলতা দাবি করছেন, দ্বিতীয় হচ্ছে সেই সফলতা উদযাপন করছেন, উদযাপনের অংশ হিসেবে অভিনন্দন জানাচ্ছেন। তো প্রধান উপদেষ্টা যেটাকে সফলতা দাবি করে সেলিব্রেট করছেন, বিএনপি সেটাকে বলছে অনৈক্য প্রতারণা, এবং অনৈক্য প্রতারণা বলে বিএনপি হতাশ। তো বিএনপির হতাশাকে 4 আনা দাম দিলেন না প্রফেসর ইউনূস। বিএনপির হতাশাকে বিজয় হিসেবে উদযাপন করছেন প্রফেসর ইউনূস। তো বিএনপি আসলে রাজনীতি থেকে কত দূরে সরে গেছে, বিএনপি যে কতটা করুণ পরিণতিতে আছে, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের এই অভিনন্দন বার্তা থেকে স্পষ্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি ছুড়ে দিই শুরুতে। বিএনপি বলছে যে এই সরকার প্রতারণা করেছে, ঐকমত্য কমিশন প্রতারণা করেছে, সরকার প্রতারণা করেছে, এটা বিএনপির ফরমাল কথা, আনুষ্ঠানিক কথা, এবং অনৈক্য সৃষ্টি করেছে। আচ্ছা, এই অনৈক্য সৃষ্টিকারী প্রতারক সরকারের অধীনে কি নির্বাচনে যাওয়া যায়? যাওয়া উচিত? কিছুতেই উচিত না। তাহলে আপনারা এই সরকারের কাছে নির্বাচনের দাবি করেন কেন? এটা দ্বারা বোঝা যায় যে বিএনপি আসলে যে নির্বাচনের দাবি করে ওটা ভং, ওটা মিথ্যা। আসলে বিএনপি চায় যে সরকারকে প্রতারক এবং বিশ্বাসঘাতক বলবে, বিএনপি আসলে ওই সরকারের পতন ঘটাতে চায়। বিএনপি আসলে ইউনূস সরকারের পতন ঘটাতে চায়, কিন্তু সরাসরি বলতে সাহস পায় না, তলে তলে ষড়যন্ত্র করে। আর উপরে উপরে যা বলে যে আমরা নির্বাচন চাই, ওটা ভং ধরা। কারণ প্রতারক এবং বিশ্বাসঘাতকের কাছে নির্বাচন চাওয়া যায় না। বিএনপির অবস্থান বোঝাতে পেরেছি আপনাকে? কষ্ট হচ্ছে বুঝতে? এর চাইতে সহজভাবে বোঝানো যায়? এবার এখানেও দেখেন বিএনপির সাথে সরকারের দূরত্ব কতটা, কত কিলোমিটার দূরত্ব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলছে জুলাই সনদ দরকার নেই, আর জুলাই সনদকেই সব সমস্যার সমাধান, আগামী দিনের পথিকৃৎ, পথ প্রদর্শক, আগামী দিনের ভিত্তিমূল হিসেবে দেখছেন প্রফেসর ইউনূস নিজে। তা আসলে বাংলাদেশের রাজনীতিতে বর্তমান বিভিন্ন ট্রেন্ডিং বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সরকার, জনগণ, জুলাই বিপ্লবীরা, জুলাই পক্ষের শক্তি যা চায়, বিএনপির চাওয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। বিএনপি যা চায় ভারতের সাথে মিল, আর আওয়ামী লীগের সাথে মিল। বিএনপিও না ভোটের প্রচারণা চালায়, আওয়ামী লীগও না ভোটের প্রচারণা চালায়। মজা না? জুলাই সনদকে যে গুরুত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা, এই গুরুত্বকে আমরা স্বাগত জানাই। এই বক্তব্য থেকে প্রমাণিত হয় যে আগামীর বাংলাদেশ জুলাই ভিত্তিক বাংলাদেশ। জুলাইয়ের চেতনাই হবে আগামীর বাংলাদেশের ভিত্তি। আগামীর সংবিধান হবে জুলাই ভিত্তিক সংবিধান, এবং যারা ক্ষমতা আসবে তারা সংবিধানকে জুলাই ভিত্তিক করবেন, এই প্রতিশ্রুতি দিয়ে আসবেন, এবং তারা এসে পুরো সংবিধানকে জুলাই ভিত্তিক সংবিধানে রূপান্তরিত করবেন, জুলাই চেতনা ভিত্তিক। হ্যাঁ, 71-এর চেতনার জুলাই চেতনা আলাদা কিছু না। 71-এর চেতনার ধারাবাহিকতা হচ্ছে জুলাই। 71-এর চেতনা উদ্বুদ্ধ হয়েই জুলাই আন্দোলন। অথবা 71-কে আর জুলাইকে কন্ট্রাডিক্টরি করে জুলাইকে ধামাচাপা দেওয়ার যে মির্জা ফখরুলীয় বুদ্ধি, ভারতীয় বুদ্ধি,